নমস্কার, ইন্ডিয়া স্পিক্স এর সমস্ত দর্শকদের জানাই প্রাক নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসে গেছি মহাবোধি সোসাইটি হলে। এইখানে আজকে আয়োজিত হচ্ছে ভিশন অফ বেঙ্গল এবং স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের সহযোগিতায় পুরস্কার প্রদান অনুষ্ঠান। নববর্ষে আনন্দ দিয়ে গেলেন। আমরা স্বাগত 1431 জন্য আমাদের একেবারে আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আপনাদের সবাইকে নিয়ে মাননীয় শিক্ষক ডক্টর দুলকুল প্রসাদ মন্ডল উনি রয়েছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা বিষয়ে নানান গবেষণা, নানান আলোচনা, নতুন শিক্ষানীতি নিয়ে ভাবনা এবং দক্ষিণ 24 পরগনা ভিশন অফ বেঙ্গলকে আমাকে এখানে পুরস্কৃত করার জন্য কৃতজ্ঞতা জানাই। আমি শিক্ষিকা এবং আমার কাজ মূলত সঞ্চালনার উপরে বেশি হয়। আমি সকলকে আজকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট মানুষ আছে, তাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজি প্রভাতে রবির পর কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, উড়ে উথলি উঠেছে বাড়ি। বিশিষ্ট সাংবাদিক এবং লেখক সাহিত্যিক শ্রী অনিশ রয়েছেন, তাকে বরণ করছি। আমরা অশোক কুমার দাসকে বরণ করছি। আমরা বরণ করছি উপাসনা দিকে, উপাসনা সেনগুপ্ত। আমরা গর্বিত যে বইপাড়ায় তার 10টির বেশি উপন্যাস ইতিমধ্যে সাড়া জানিয়েছে, দেওয়ার ব্যবস্থা করেছেন ভীষণ অসতমা সৎগময় তমসমা প্রতিগময়। হরি হরে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মানবায় কৃষ্ণায়। শুভ নববর্ষ প্রায় সমাগত। আজকে ঈদ অনেক গর্বের একটা পর্ব। সবাইকে শুভেচ্ছা জানাই। মঞ্চে যারা আছেন, আমার
পরিচিত সদরূপাস সেনগুপ্তা কিছু মানুষকে যারা আমাদের গৌরবান্বিত তাদের সংগঠন করবেন এইরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং তাদের শ্রদ্ধার্ঘ তুলে দেবেন। আমরা একটা মহতী পৃথিবীর কল্পনা করি, যে পৃথিবী সুন্দর হোক, স্বাস্থ্যময় হোক, আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর পৃথিবী দেখতে আসবো। সত্যি আমাদের সৌভাগ্য এইরকম একটা মানুষকে এই মঞ্চে পাওয়া গেছে এবং তার হাতে বইটি প্রকাশ ঘটবে এই আশায় এতক্ষণ ছিলাম, সেটা পূর্ণ হতে চলেছে। সবচেয়ে বড় খবর হচ্ছে অশোক কুমার দাস, যার কাব্যগ্রন্থ বেরোচ্ছে দ্বিতীয় কাব্যগ্রন্থ, তিনি এক সময় এক জায়গায় কাজ করছেন, কত বছর ধরে তিনি আজকে এই বইটা উদ্বোধন করবেন। আমরা সবাই বড়তলে দিয়ে বইটির উদ্বোধনটা যাতে ভালো হয়, উদ্বোধিত হোক, একটু বড়টা ভেবে না। তাহলে বইটার নাম আর লেখকের নাম বলবেন তো? বইটির নাম মিছিল। অনেক স্বপ্ন দেখে লেখা অশোক কুমার দাস, তিনি একসময় সরকারি আমলা ছিলেন, পরবর্তীকালে তিনি লেখালেখিতে অনেক পরে লেখালেখিতে তিনি চলে আসেন এবং তার একটি উপন্যাস বেরিয়েছে বিশ্বকর্মা গৌরব সম্মান। বাংলার ভাষাভাষী বিশ্বকর্মা গৌরব সম্মানের সম্মানিত করে আমরা ধন্য হলাম। আপনারা আমাকে এই উত্তর কলকাতার মধ্যে থেকে বেছে নিয়েছেন, তো আমি সেটাই বলবো যে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে আমি মানুষের আশীর্বাদ নিয়ে মনোনীত হয়ে এই 40 নম্বর ওয়ার্ডে এসেছিলাম এবং চেষ্টা চালিয়ে গেছিলাম যে আমি নব ভোটে নিযুক্ত হয়ে এখানে এসেছি। চেষ্টা চালিয়েছিলাম ওয়ার্ডের হয়ে, চেষ্টা চালিয়ে গেছিলাম যে ওয়ার্ডকে কী করে সুন্দর করা যায়, কিভাবে ওয়ার্ডের প্রত্যেক নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তারই চেষ্টায় আজকে আপনাদের থেকে মনোনীত করেছেন। তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে বড়দলে দিয়ে আমরা নাচ করতে হবে। এই মঞ্চ আমাদের মঞ্চের সবাইকে যারা নারীরাই রয়েছে, সেই নারীদের আমরা সম্মানিত করছি, যাতে আগামী দিন আরো ভালোভাবে কাজ করতে পারেন এবং যারা সম্বন্ধে আমাদের কিছু বলার নেই। মানব প্রেমী কবি সাহিত্যিক তো বটেই, তার থেকে বড় কথা উনি আমাদের মেদিনীপুরের মানুষ হওয়া সত্ত্বেও মাথা উঁচু করে ভারত, বাংলাদেশ এবং অন্যান্য রাজ্যে একইভাবে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে উনি এগিয়ে যাচ্ছেন, মানব সেবার সঙ্গে আছেন। নিজে বাবা লোকনাথের উপরে তার নিজস্ব একটা হাসপাতাল তৈরি করার কথা ভেবে তিনি এই মঞ্চ থেকে ঘোষণা রেখেছিলেন এবং রোহিতা সরকার হয়েছেন। সাহিত্যিক এবং তরুণতা একসঙ্গে প্রকাশবাবুর হাতে এই সম্মাননা প্রদান করছেন, সম্মানিত করা হচ্ছে। বিশিষ্ট বায়োলজি চিকিৎসক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যুক্ত রয়েছেন সম্মাননা সুপর্ণা পালমণি। তো ভালোই লাগছে, তো পুরস্কার পেতে ভালো লাগে না, কাজকর্মের কাজকর্মের জন্য পুরস্কার পাওয়া ভালোই লাগে। কাজ যে এতদিন করেছি এটার একটা পুরস্কার, এটা খুবই ভালো লাগছে। 1989 ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল এই হসপিটালটি, কিছু ক্যান্সারের ডাক্তার আপনি কি ধরনের কাজ করে থাকেন? আমাদের সমাজ সেবা করি আমরা বিভিন্ন জায়গায়,
ছেলেদের সাহায্য করা, কোনো গরিবকে বস্ত্র দেওয়া, এইসব বিভিন্ন কাজে আমি পত্রিকা আমি সম্পাদনা করি, এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি। কোথা থেকে কাজ করেন আপনি? কলকাতা থেকে না মেদিনীপুর থেকে। কাজ করতে গিয়ে আপনি কোনো অসুবিধার মধ্যে পড়েন? অসুবিধা তো কিছু হবে, বিভিন্ন লোকের বিভিন্ন মত, কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, কেউ বলে ঠিকই আছে, কেউ বলছে না এইসব খারাপ কাজ করছে, এইসব করে হচ্ছে। তো মোটামুটি কাজ আমি আগিয়ে যাচ্ছি। প্রকাশবাবু সম্বন্ধে আপনার মতামত? প্রকাশবাবু সম্বন্ধে ধারণা ভালোই, মোটামুটি কাজ করে যাচ্ছে। ও আমার ছেলে তো ভালো করলে আমারই ভালো লাগে। কাজে ব্যস্ত থাকে এবং ক্যাম্প করে, এগুলো করে। জন্য আপনার কি বার্তা রয়েছে? বার্তা হচ্ছে ভালো করুন, ঠিকভাবে চলুন, মানুষকে ভালোবাসুন, এই হচ্ছে আমার বার্তা। তারা করতে পারেনি, যেতে পারেনি, সেটা একটাও আজকে যে আপনি এই সম্মান পেলেন, তার প্রথম অনুভূতিটা কীরকম হচ্ছে? আসলে আমার প্রায় 38 বছর আমি এই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত আছি এবং অল্প স্বল্প কিছু সাহিত্যও করি। তাই পুরস্কার তিরস্কার মোর কণ্ঠের হাত। তাই পুরস্কার আমি অনেক পেয়েছি, বাংলাদেশ, ভারতের বিভিন্ন প্রদেশ, নেপাল, ভুটান। কিন্তু এই পুরস্কার পেলে ভালো লাগে কি, আমার কাজের ধারাটা বেড়ে যায়, নিজেকে অনুপ্রাণিত মনে হয়। পুরস্কার আর তিরস্কার আমার কাছে দুটোই সমান। তিরস্কার করলেও আমি নিজেকে ভাবি, মোটিভেটেশন করার চেষ্টা করি, আর পুরস্কার পেলে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। এইটাই আমার অনুভূতি। আর একটা প্রশ্ন, এখানে সাহিত্য এবং চিকিৎসা বিজ্ঞান দুটোর এই মেলবন্ধন সম্ভব হয় কি করে? সাহিত্য ছাড়া জীবন হয় না, আর জীবনের চিকিৎসাই তো আমরা করি। আর সাহিত্যের সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে, কারণ এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে হেলথ মানে হচ্ছে মন এবং দেহ, এই দুটোর সমন্বয়ে স্বাস্থ্য। আর মনকে সমৃদ্ধ করে সাহিত্য, মনকে সান্ত্বনা দেয় সাহিত্য, আর সাহিত্যহীন সমাজ কখনো সম্ভব না। এবং আমরাও যখন কোনো মানসিক রুগী পাই, যখন কাউন্সেলিং করি, তখন সাহিত্যের উদাহরণ দিই। যখন প্রিয়জন মারা যায়, আমাদের ওষুধ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই শোকটাকে দূরীভূত করার জন্যে সাহিত্যের উদাহরণ দিতে হয়। তখন বলতে হয়, এই করেছো ভালো নিটুর হয়ে, এই করেছো ভালো নিটুর হয়ে। এবং শুধু তাই নয়, যখন একটি ছেলে মাধ্যমিক পাশ করে হতাশ হয়ে আত্মহত্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সে ফার্স্ট হতে পারেনি বলে তার গার্জেনরা হতাশা হয়, তখনও আমাদের সাহিত্য আসে যে বঞ্চিত করে বাঁচালে হয়, যা আমায় যা পেয়েছি তা আমার সঞ্চয়, যা পাইনি তা আমার নয়। এই অনুভূতি তো সাহিত্য। সাহিত্যহীন সমাজ হতে পারে না, সাহিত্যহীন চিকিৎসা হতে পারে না। নট অনলি দ্যাট, আমার কাছে একটা রুগী এসেছিল, সে একজন ডাক্তার, তার পেচ্ছাপটা সে ধরে রাখতে পারতো না, সে ট্রেনে গেলে স্টেশন থেকে নেমেই আবার করতে হতো। তো তাকে আমি একটা ওষুধ দিয়েছিলাম, বলেছিলাম, সে ডাক্তার যেহেতু, আমি বললাম ওষুধটা বলবো না। বললো স্যার কী ওষুধ দিলেন? ভালো আছি। আমি বললাম তোমাকে আমি দিয়েছি। সে আসলে সমস্ত ডাক্তারের কাছে যেত নলেজ সংগ্রহ করার জন্য। এই যে তার উন্মেষণ, এই জন্য মৌমাছির হুল থেকে তৈরি এপি স্মেল দিয়েছিলাম, তখন সে ভালো আছে। তাই তাকে কিন্তু আমি ম্যাথমেটিক্যাল সিমটমস না নিয়ে, তার যে ওই যে কোথায় যাও নাচি নাচি সময় যে নাই, এই যে ভাবনা, সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে সেরকম এরকম অনেক আমার জীবনে ঘটনা আছে, যে ঘটনাগুলো সাহিত্য করি বলেই সাহিত্য বোধ থেকে অনেক পেশেন্টের অনেক কন্ডিশন দূরীভূত করতে পারি এবং তার মানসিক স্বাস্থ্যকে আমি অনেক উন্নীত করতে পারি, যেটা আমাদের হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্স বলে। সেই ভাইটাল ফোর্সটাকে উন্নতি করে দেওয়ার জন্য ওষুধের লেভেলে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, আমি তো জটিল রোগের চিকিৎসা করি, সেগুলো যেগুলোকে বলে দেওয়া হয়েছিল এলোপ্যাথিতে, আলটিমেটাম দিয়েছিল 3 বছর 4 বছর, 3 মাস বাঁচবে, 2 মাস বাঁচবে, তাদেরকে আমি 10 বছর 8 বছর বাঁচাতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে আমার ডাক্তারি বিদ্যা এবং তার সঙ্গে সাহিত্য চর্চা একটা সান্নিধ্য পেয়েছি বলেই। আরেকটা কথা, যে আপনি বললেন যে মানসিক চিকিৎসাবিদ্যা এবং সাহিত্য এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে শারীরিকভাবে তো অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে এবং একজন সাধারণ, বিশেষ করে নবীন প্রজন্মকে ভালো রাখার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সাধারণ কয়েকটি মূল কি পরামর্শ আপনি দেবেন? আমি প্রত্যেক আমার পেশেন্টকে বলি, এই হতাশাও একটা রোগের কারণ, এবং সেই জায়গায় সাধারণ মানুষকে ভালো থাকলে আমি 4টে এইচের কথা বলি হোমিওপ্যাথি ডাক্তারদের, আর নর্মাল লোকেদের 3টে এইচের কথা বলি। একটা এইচ হচ্ছে হেড, মেধা দিতে হবে।
আর হচ্ছে হ্যান্ড মানে পরিশ্রম করতে হবে, আর একটা হচ্ছে হার্ট মানে হৃদয় দিয়ে কাজ করতে হবে। আর হোমিওপ্যাথি ডাক্তারে আমাদের হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান, তার যে স্যাক্রিফাইসিং লাইফ, তিনি কিন্তু এলোপ্যাথি ডাক্তার ছিলেন এবং এই হোমিওপ্যাথি আবিষ্কারের পর তাকে দেশান্তরিত হয়েছে। তা সত্ত্বেও যা সত্য বলে যেতেন তার থেকে তিনি নিজেকে নিশ্চিত করতে পারেননি, মানে দূরে যাননি এই ভাবনাগুলো। এবং আজকের যে যুব সমাজের কাছে বলবো, তাদেরকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। মানসিক মেন্টালিটি ইজ দ্য ম্যাজিক বক্স অফ সাকসেস, এবং সেই মেন্টালিটি, পরিশ্রম করার মানসিকতা। আমি কিছুদিন আগে একটা রামকৃষ্ণ মিশনে গেলাম, সেখানে কিন্তু একজন মহারাজ বলছেন যে সাধুরাও ঘুমাচ্ছে, আমরা হচ্ছি মানে কুম্ভকর্ণের বংশধর। এখন কিন্তু একটা ছেলে 10টা 12টার আগে ওঠে না, এবং এতে কি হয়, অনেকে বলবে আমি রাত্রে পড়াশোনা করছি, এতে বায়োলজিক্যাল ক্লকটা নষ্ট হয়ে যায়, এবং তাতে কিন্তু শরীর এবং মন দুয়েই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই ভাবনা থেকে সাহিত্য চর্চা, মানুষ এখন কাঁদতে ভুলে গেছে, কাঁদলে কি ভাষায় কাঁদবে এবং হাসলে কি হাসায় কাঁদবে। এখন মাত্র এই মোবাইলের স্ক্রিনে, এবং মোবাইল স্মৃতিশক্তিকে নষ্ট করে দিতে পারে, মেধাকে নষ্ট করে দিতে পারে, মাইগ্রেনের সমস্যা হচ্ছে এবং প্যারালিসিস পর্যন্ত হতে পারে, দৃষ্টিশক্তি চলে যেতে পারে। সেই ক্ষেত্রে পড়লে কিন্তু এই সমস্তগুলো ফিরে আসতে পারে। তাই আবার নতুনভাবে উদ্বুদ্ধ করতে হবে যে আমরা যাতে আবার পড়ায় ফিরি। আর আমরা এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, আমাদের স্লোগানটাই হচ্ছে যে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু কখনোই স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনোই সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু কখনোই ঘুম কেনা যায় না। সেই প্রেক্ষিতে এই ভাবনাগুলো যদি আমরা সঞ্চারিত করতে পারি, সুস্থ দেশ, সুস্থ ব্যক্তি এবং সুস্থ রাষ্ট্র হবে, সেটা বিশ্ব শান্তির জন্য একটা বিরাট ব্যাপার হবে বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়ায় দিনে রাতে, মিথ্যে সেসব, মিথ্যে ওগো তোমায় আমি চাই। রাজ্য যেমন লুকিয়ে রাখে আলো প্রার্থনায়, তেমনি গভীর মনের মাঝে তোমায় আমি চাই। এই অনুষ্ঠান প্রদানে পুরস্কার দেওয়া হচ্ছে বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, বিশিষ্ট চিকিৎসক প্রকাশ মল্লিক সহ অনেককেই। আমরা গর্বিত এই অনুষ্ঠানে শরীক হতে পেরে।